ঋতু তখন রান্নাঘরে পা রেখেছিল মাত্র। বড় বৌমার মুখে তার ছোট ছেলের পছন্দের কথা শুনতে পেয়ে ভীষণ আপ্লুত হয়। একসময় ঋতু জোর দিয়ে বলেছিল এই মেয়ে পারবে না সংসার আপন করতে, কিন্তু মাত্র 3 দিনে ঋতু দেখছে এই মেয়ে শুধু সংসার নয়, সংসারের প্রতিটি ব্যক্তির পছন্দ অপছন্দ খেয়াল রাখছে, মনে রাখছে একবার শুনেই, গা ছাড়া ভাব নেই। ঋতু জানে না 4 দেওয়ালের মাঝে কি হয়, জানে না তার ছেলে আর ছেলের বউয়ের সংসার কতটা হয়, তবে বুকের মাঝে ক্ষীণ আশার আলোটা ধীরে ধীরে প্রজ্বলিত হচ্ছে তার। যেমন থাকুক এই মেয়ে যত্ন আবেগ আর ভালোবাসার চাদরে তার ছেলেটাকে মুড়িয়ে রাখুক। পার্টির কাজ সেরে 1 সেকেন্ডও অফিসে থাকেনি ইহান। শুরুতে নেমে 1 মিনিটের জন্য উকি মেরেছিল সাদে আহ্লাদের ক্যাশ কাউন্টারে। ওকে দেখেই ম্যানেজার সাব্বির লাফিয়ে উঠে দাঁড়িয়ে সবিনয়ে সালাম দিল। বাকি স্টাফরা ব্যস্ত হয়ে পড়ল তাদের ম্যাডামের হাজবেন্ডকে আপ্যায়ন করতে। রীতিমতো হিমশিম খাচ্ছিল। ইহান সবাইকে থামিয়ে শুধুমাত্র সাব্বিরকে ধীরস্থির করে বলল, তোমার ম্যাডাম মাসখানেকের জন্য বিরতি নিচ্ছে, বিজ্ঞাপন দিয়ে একজন সহকারী রাখো তোমার, আর যে কোনো অসুবিধা আমাকে জানাতে পারো, আমি দেখে নেব। ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইহান সোজা ছুটে যায় শুদ্ধের স্কুলের সামনে। ততক্ষণে শুদ্ধের স্কুল ছুটি হয়েছে। বাচ্চাটা ওয়াটার বোতল হাতে ঝুলিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে চঞ্চল দৃষ্টিতে আশেপাশে ইহানকেই খুঁজছিল। তাকে ইহান বলে গিয়েছে ছুটির পরে এখানে চুপচাপ দাঁড়িয়ে তার অপেক্ষা করতে। ইহান গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে গিয়ে কোলে তুলল ওকে। শুদ্ধ হাসল। পাশ থেকে তখন মিমির মা যাচ্ছিলেন। ইহানের কোলে শুদ্ধকে দেখেই দাঁড়িয়ে বললেন। ইহান হেসে ধন্যবাদ জানালো ভদ্র মহিলাকে। এর মাঝে শুদ্ধের ক্লাস টিচার রীতা ম্যামও এলেন। ইহান আর শুদ্ধকে দেখে একগাল হেসে বললেন, তো শুদ্ধের অভিভাবক তাজওয়ার মির্জা, এবার থেকে সব নালিশ আপনাকেও জানাবো। জি, দুষ্টুমি করলেই আমাকে কল করবেন। শুদ্ধ মুখ ভার করে ফেলে, চোখ সরু করে ইহানের দিকে তাকায়, বলে। মিমির মা সামান্য হেসে শুদ্ধকে বলল। শুদ্ধ আর ইহানের আবার চোখাচোখি হয়। ছেলেটার দ্বিধান্বিত মুখটা দেখে ইহান মলিন হেসে মিমির মা আর রীতা ম্যামকে বলে, আচ্ছা ভাই, প্লিজ এক্সকিউজ আস। গাড়িতে বসিয়ে সিট বেল্ট যখন বেঁধে দিচ্ছিল ইহান, শুদ্ধ তো হঠাৎ ভাবুক দৃষ্টি মেলে অস্ফুটে বলল, আমি আব্বু ডাকবো তোমাকে। ইহান থমকায়, স্টিয়ারিং এ হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকে, পর স্মিত হেসে বলে, তুমি আব্বু মানে জানো? শুদ্ধ দুপাশে মাথা নাড়ে আবারও। সে ঠিক বুঝে উঠতে পারছে না ওর মাথায় হাত বুলিয়ে ইহান সেই একই সুরে বলে, যখন বুঝবে আব্বু মানে কি তখন ডেকো। কলিং বেল বাজাতেই প্রেরণা ছুটে গিয়ে দরজা খুলল। বাকিরা সবাই তখন খেতে বসেছে। ইরফানও এসেছে ততক্ষণে। শুদ্ধ দুহাতে ললিপপ নিয়ে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকছে। ওর স্কুল ব্যাগ ইহানের হাতে। প্রেরণাকে দেখে গাল ভরে হাসল ইহান। দুষ্টুমি করেনি তো, বিরক্ত করেনি তো? উৎকণ্ঠা প্রকাশ পায় প্রেরণার প্রশ্নে। ইহান হালকা স্বরে বলল, হ্যাঁ, খুব বিরক্ত করেছে। এখন আপনি প্লিজ ম্যানার্স শিখিয়ে দিন খানিক সময়। দূর থেকেই ঋতু শুনতে পেল সব। চোখ কপালে তুলে ছেলেকে ধমকালো সে, বউকে আপনি আগে কি করছিস, লোকে কি বলবে? সংকোচে অবনত হয় প্রেরণার চোখ। লোকটাকে এতবার বলেও পারা গেল না। মায়ের কথায় ইহান এবার হালকা হেসে বলে, কিছু তো লোকে বলবে তাজওয়ার মির্জা তার বউকে খুব সম্মান করে। ওর মস্করা শুনে খেতে খেতে হেসে ফেলে ইরফান আর ইনশিরাহ। ঋতু ভ্রু কুচকে তাকিয়ে আছে। প্রেরণা মুখ বাঁচিয়ে শুদ্ধের হাত ধরে দোতলায় ওঠে। ইহানও মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে দোতলায় ওঠে। ইলহাম তখন ঋতুকে বলে, সব বিষয়ে খবরদারি করো না, একটু সময় দাও। হ্যাঁ, সব আমিই দেব। দিলাম বিয়ে করব বলে পাগল হয়ে গেল, এখন আপনি আর আজ্ঞে? ভালোই লাগছে শুনতে, বউকে বলছে আপনি। শুদ্ধকে নিয়ে ওর ঘরে ঢুকে শুদ্ধের ড্রেস পাল্টে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় প্রেরণা। তারা দিচ্ছে ছেলেটাকে। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি।
শুদ্ধ গোসল সেরে ঝটপট পোশাক পাল্টে নেয়। ছেলেটার মাথা মুছিয়ে দিতেই হঠাৎ প্রেরণা লাফিয়ে উঠে দাঁড়ায় কিছু একটা মনে পড়ে যেতেই। শুদ্ধকে নিচে গিয়ে ডাইনিং হলে বসতে বলে প্রেরণা ছুটতে ছুটতে ঢুকলো নিজের ঘরে। এমনভাবে ছুটলো যে রীতিমতো হাঁপানি উঠেছে মেয়েটার। ইহান সদ্য গোসল সেরে বেরুতেই থমকালো প্রেরণাও। দুজন দুজনকে দেখছে চোখ বড় বড় করে। ইহান দেখছে প্রেরণার চঞ্চলতা, হাঁপানি, আর প্রেরণা দেখছে ইহানের উদম শরীরে, বুকের নিচে আর বাহুতে কাল শীটে দাগ দুটো, যা খুব সম্ভবত গুলির দাগ। চোখ নামিয়ে নেয় প্রেরণা, হাঁসফাঁস করে ওঠে। ইহানও ঘর থেকে বেরিয়ে আর একটা তোয়ালে গলায় ঝুলায়, ঢেকে নেয় উন্মুক্ত শরীর। সে বারবার ভুলে যায় এই ঘরটাতে তার প্রাইভেসির দখল এখন এক নারীর কাছে বর্তমানে। প্রেরণা কি করলো? দ্রুততার সাথে ইহানের আলমারি খুলে ওর জন্য ধোয়া ঘরের পোশাক বের করতে লাগলো। মূলত এজন্যই এভাবে ছুটতে ছুটতে এ ঘরে আসা। একটা নীল রঙের ফুল স্লিভ টি শার্ট আর কালো ট্রাউজার বের করে ইহানের দিকে না তাকিয়েই বাড়িয়ে ধরলো প্রেরণা। নিচু স্বরে বলল, এগুলো কাল ধোয়া হয়েছে। ইহান মিটিমিটি হেসে নিল ওগুলো। প্রেরণা হাতে শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলতে থাকে, আপনি দুপুরে দেরি করে খান, আমি কি শুদ্ধকে খাইয়ে অপেক্ষা করব? খুব স্বাভাবিক প্রশ্নটি এড়িয়ে গিয়ে ইহান বলল, এভাবে ছুটতে ছুটতে এলেন কেন? এই একটা পোশাক বের করে না দিলে কি আমাদের দাম্পত্যে কমতি পড়ে যাবে? আমার ভাগে আপনার কর্তব্য কমতি পড়ে যাবে? প্রেরণা জবাব দেয় না। ইহান হঠাৎ দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে খুবই ঠান্ডা গলায় বলে, ওয়াশরুমে বালতিতে আমার পাঞ্জাবি 3টা ভিজিয়ে রাখা। প্রেরণা তৎক্ষণাৎ নিচু স্বরে বলেই এগিয়ে যায় ওয়াশরুমের দরজার দিকে। ইহান চোখ কপালে তুলে অকস্মাৎ পেছন থেকে টেনে ধরল প্রেরণার একটা হাত। চমকে ওঠে প্রেরণা, দৃষ্টি তুলে দেখে ইহানকে। ততক্ষণে ইহান তার আরেকটা হাত ধরে পুরোপুরি আটকে দিয়ে টেনে নিয়েছে নিজের কাছে। গাঢ় চোখের দৃষ্টি, নীল দুটো চোখে খুব কাছ থেকে ব্যস্ত ভঙ্গিতে বলে, এই মজা করেছি প্রেরণা, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সদ্য স্নাত পুরুষারের শরীরটা থেকে কড়া ম্যান শ্যাম্পুর ঘ্রাণে প্রেরণার সত্তা দুলে উঠল, আর ওই ঘরে রাখা রুক্ষ পেশিবহুল হাত দুটো তাকে জমিয়ে দিল। তবুও প্রেরণা চেষ্টা বলে নড়ে চড়ে ওঠে। এলোমেলো দৃষ্টি নামিয়ে আবার দৃষ্টি তুলে তাকাই মানুষটার দিকে। চোখে মুখে সেই গম্ভীরতা নেই। খুব প্রাণোচ্ছল লাগছিল ইহানকে। তবে এবার প্রেরণা মুগ্ধ হয় না, উল্টে কপাল কুঁচকে চাপা স্বরে বলে, কি আপনি পাগল? এগুলো তো আমার কাজ। প্রেরণার হাত ছাড়ল ইহান তখনই, তাকিয়ে রইল নিস্পন্দ চোখে। প্রেরণা লোকটাকে আর পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে 3টে পাঞ্জাবি নিংড়ে ছুরি ভরে ব্যালকনিতে এনে মেলে দেয়। ইহান চুপচাপ তখন নিজের পোশাক পরে নেয়। খোলা বারান্দায় মেলে দেওয়া ছিল প্রেরণার শাড়ি, সায়া, ব্লাউজ। আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকাল 11টার পর থেকে। এতক্ষণে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হতেই প্রেরণা ইহানকে বলল, আপনি নিচে যান, আমি কাপড় তুলে রেখে আসছি। ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বারান্দার দরজার কাছে এগিয়ে যেতে যেতে বলল, আনছি আমি, ওগুলো খুব সম্ভবত আমার কাজ। প্রেরণা চোখ কপালে তুলে উকি দেয় বারান্দায়। ইহান ততক্ষণে শুধুমাত্র শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সায়া ব্লাউজে হাত দিতে সংকোচ হচ্ছে তার। প্রেরণা পাঞ্জাবিগুলো মেলে দিয়ে ছুটে বারান্দায় আসে। দেখল ইহানের হাতে দলা পাকিয়ে আছে তার শাড়িটা। ইহান বোকার মতো এক পলক প্রেরণাকে দেখছে, এক পলক দেখছে প্রেরণার সায়া ব্লাউজ। পরপর খুব গাম্ভীর্য নিয়ে বলে, কিছু কাজ ভাগাভাগি করতে হয় সম্ভবত, আপনি বাকিটা তুলে আনুন। এত জোরে হাসি পেল প্রেরণার, কিন্তু হাসল না। দাঁত দিয়ে ঠোঁট চেপে মাথা ঝাঁকালো শুধু। ইহান চলে যায় লম্বা কদমে। ততক্ষণে প্রেরণা নিজের বাকি পোশাকগুলো তুলে বুকে জড়িয়ে ধরে হাঁপ ছাড়ে। বিড়বিড় করে বলে, আপনি কাজটা এক হাতে করে দিলেও আমি কিছুই বলতাম না। ডিসেন্ট মির্জা, আপনি অহেতুক ভদ্রলোকীপনা দেখান। বিকেলে ঘরের দরজা বন্ধ করে রুমের ভেতর ছিল ইহান, প্রেরণা। তবে দূরত্ব ছিল দুজনেই দুটো ল্যাপটপ নিয়ে যে যার কাজ করছিল। দোতলার লিভিং রুম থেকে শুদ্ধের খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে। স্বামীনের সাথে বল খেলছিল ও।
এ বাড়িতে আসার পর থেকে শুদ্ধের খেলার সাথীর অভাব নেই। একটা দাদুকে ধরে খেলার জন্যে খানিক বাদে সেই দাদু যখন ক্লান্ত হয়ে বলে, কোমর ব্যথা হয়ে গেল দাদু, এবার মাফ করো। তখন গিয়ে আর এক দাদুকে ধরে এবং এভাবেই কাটছে শুদ্ধের দিনগুলো। কিছু হিসেব কষে প্রেরণা হঠাৎ উঠে দাঁড়ায় ল্যাপটপ রেখে। তাড়াহুড়ো লাগিয়ে ইহানকে নিচু গলায় বলে, আমি একটু বাজারে যাব। ইহান ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই বলে, জি অবশ্যই। প্রেরণা দ্রুত শাড়ি নিয়ে চেঞ্জিং কর্নারে ঢুকে শাড়িটা পাল্টে নেয়। তবে বেরুতেই দেখলো ইহান পাঞ্জাবি পরে পুরো রেডি। হাত ঘড়ি পরে নিতে নিতে বলল, চলুন গাড়ি নেব। প্রেরণা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো মানুষটাকে, পরপর চোখ নামিয়ে হাসলো, মুচকি হাসি। লোকটা জানতেও চাইল না প্রেরণার কি কাজ, শুধু মাথায় রাখলো যে কাজই থাকুক তার যেতে হবে তার স্ত্রীর সাথে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে ড্রয়ার থেকে নিজের কার্ড বের করে নিতে নিতে বলল, আমাদের পরিবারের সব সদস্য বাদে কাছের মানুষ বলতে শুধু নিজাম দাদু আছে, তাই না? ইহান মাথা ঝাঁকিয়ে বলল, কেন? আজ স্যালারি তুললাম। আমি তো এ বাড়ির কাউকে কিছু দেইনি, সবার জন্য কিনবো, তো নিজাম দাদু ছাড়া আর কেউ থাকলে তাকেও দিব। না আর কেউ নেই। প্রেরণা লিস্টে নিজাম দাদুর নামটা টুকে নেয়, তাড়াহুড়ো করে বলে, চলুন তাড়াতাড়ি ফিরতে হবে, ইসিকে আজ ডক্টরের কাছে নেবে। কি রিপোর্ট আসে কে জানে। শুদ্ধকে বাড়ির সবাই কাছে রেখে ওরা বেরুলো। প্রেরণা শ্বশুর বাড়ির সবার জন্যে শপিং করলো উন্মুক্ত হাতে। তার 3 শাশুড়ির জন্যে 3টে কাতান শাড়ি, শ্বশুর, চাচা শ্বশুর আর ফুপা শ্বশুরের জন্য 4টে পাঞ্জাবি সেট, তার 3 ননদের জন্য 3টে সালোয়ার স্যুট, তার দেবর আর নন্দায়ের জন্যে শার্ট, প্রণমীর জন্য একটা লাল শাড়ি, প্রীতমের জন্যে পাঞ্জাবি। দুহাত ভর্তি হয়ে গিয়েছে ইহানের শপিং ব্যাগে। সে তাকিয়ে তাকিয়ে শুধু প্রেরণার উদ্যমতা দেখছিল। অবশেষে প্রেরণা এসে থামলো একটা শপের সামনে। ম্যানিকুইনের পরনে একটা ধবধবে সাদা পাঞ্জাবি আর ইহান একে অপরের জন্য তৈরি। তবে এই পাঞ্জাবির ডিজাইনটা খুব আলাদা, ভীষণ চোখে লেগেছে প্রেরণার। ঘাড় ঘুরিয়ে প্রেরণা ইহানকে দেখলো, বলল, কষ্ট করে একটু ট্রায়াল দেবেন, দেখে নিতাম, এটা আপনাকে গিফট করতে চাই। ইহান সামান্য হেসে মাথা ঝাঁকায়। ব্যাগগুলো রেখে ট্রায়াল রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে এসেই যখন প্রেরণার মুখোমুখি দাঁড়ালো, প্রেরণা চেয়ে থাকলো এক দৃষ্টিতে। ওর দৃষ্টি বেহায়া হলো কিছুক্ষণের জন্যে। চোখ নামিয়ে নিচু গলায় বলল, এটা থাকুক গায়ে। ইহান চুপচাপ প্রেরণার সবকিছু মেনে নিচ্ছে। সংসার জীবনের শুরুর এই স্নিগ্ধতাটুকু সে দুহাতে লুফে নিচ্ছে চুপচাপ। শপিং শেষে ব্যাগগুলো গাড়িতে রেখে প্রেরণা বলল, এখন একটু নিউ মার্কেটে নিয়ে যান আমাকে। নিউ মার্কেট কেন? আসলে আমার কিছু টোট ব্যাগ নিতে হবে, ওখানে কারুশিল্পের নামে একটা হস্তশিল্পের দোকান আছে, ওখান থেকে নেব। মোট 7-8টা টোট ব্যাগ পছন্দ করার পরে প্রেরণা তর্ক জুড়ে দিয়েছে দরদাম নিয়ে। এতক্ষণে ইহান হতভম্ব হয়ে প্রেরণাকে দেখছে। এই ভদ্রমহিলা কিছুক্ষণ আগেই এক দামের দোকান থেকে মোট 27,000 টাকার শপিং করে এখন 4,000 টাকার ব্যাগ 400 টাকায় চেয়ে ঝগড়া করছে। ইহান অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকায়। সে সতর্ক চোখে দেখছে লোকজন তাদের লক্ষ্য করছে। মিটিমিটি হাসছে সবাই। ইহান তাজওয়ার মির্জা শহরের পরিচিত মুখ। ইহান তাজওয়ার মির্জার স্ত্রী নিউ মার্কেটে দামাদামি নিয়ে গলা ফাটিয়ে ঝগড়া করছে, এটা লোকের কাছে খুবই মজার একটি বিষয়। এমন কেউ নেই যে যেতে যেতে ওদের দেখছে না। ইহান মান বাঁচাতে শুধু 5 থেকে 1 বার বলল, আমি পে করি এটা। হয়তো এনার্জি খরচ করার কি দরকার প্রেরণা, বলুন? জিতলে জিতে যাক। প্রেরণা পাত্তা না দিয়ে তর্ক চালিয়ে যেতে লাগলো এবং খুব আশ্চর্যের বিষয় সে জিতেও গেল। মুখ ভর্তি বিজয়ী হাসি নিয়ে প্রেরণা ওই গলি থেকে বেরুলো। ইহান ওর পাশেই হাঁটছে। দুজনের হাত ভর্তি শপিং ব্যাগ। আজ নিউ মার্কেটে বেশ ভিড়, ওদেরকে ভিড় ঠেলে হাঁটতে হচ্ছে। গলির রাস্তাতে গাড়ি ঢুকে অহেতুক যন্ত্রণার সৃষ্টি হচ্ছে। প্রেরণা এতক্ষণে বলে উঠল, সরি, আমি না খুব দরদাম করি। ইহান বলল, না না, সরি বলার কিছু নেই। 4,000 টাকার ব্যাগ 400 টাকার চেয়ে
আপনি যখন খুশি তখন আমার ইজ্জতের ফালুদা করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট। হাসল প্রেরণা, লজ্জিত ভঙ্গিতে রক্তিম হলো গাল, বাচ্চাদের মতো করে বলল, আমি কি করব, ওরা বেশি দাম হাঁকায় অতিরিক্ত। ঠিক তখনই একটা অটো সাই করে ওদের পাশ ঘেঁষে গেল। ঘটনাটা ঘটেছে চোখের পলকে। প্রেরণা আঁতকে ওঠে, বিকট আর্তচিৎকার বেরিয়ে যায়। ওর হাতের শপিং ব্যাগগুলো রাস্তায় পড়ল, আর হাঁপাতে থাকলো ও। মিনিট ফুরোতেই চোখ খুলে দেখলো শক্ত হাতটা তাকে আগলে নিয়েছে দুর্ঘটনা ঘটার আগেই। তাকে টেনে বাম পাশ থেকে ডান পাশে এনেছে। নিজেকে সুরক্ষিত আবিষ্কার করে যখন স্বস্তির শ্বাস ফেলল প্রেরণা, ঠিক তখন আবারও একটা মৃদু চিৎকার দিয়ে উঠল। চোখ দুটো বিস্ফোরিত তার ইহানের ডান হাতটা দেখে। চলন্ত অটোর সাথে ঘর্ষণ লেগে ছাল উঠে রক্ত বেরোচ্ছে। প্রেরণা সরে গেল লোকটার থেকে, আগলে নিল ওর হাতটা। উৎকণ্ঠায় ছটফটিয়ে উঠতেই ইহান ওকে থামিয়ে দিল। রিল্যাক্স, কিছুই হয়নি, ছিলেছে শুধু। হতভম্ব ভঙ্গিতে প্রেরণা আশেপাশে তাকায়। অদূরেই একটা মেডিকেল শপ। ইহানকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল সেখানে। ইহান তাজওয়ার মির্জাকে দেখে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল মেডিকেল শপের কর্মচারীরা। হাতে ব্যান্ডেজ করে ওরা গাড়িতে গিয়ে বসলো। প্রেরণার উৎকণ্ঠা কাটছেই না ইহানের হাতের জন্যে, কাঁপছে তার গলা। লোকটার চোখে চোখ রেখে বলল, আজ এখানে না এলে এসব হতো না। হাসলো ইহান, বলল, এসব হওয়ার কারণে যা যা হলো সেসব হওয়ার জন্য এটা হওয়ার হয়তো দরকার ছিল। এত হেয়ালি প্রেরণা বুঝতে পারে না। বাড়িতে ঢুকে গিফটগুলো ড্রয়িং রুমে ছড়িয়ে রেখে ইহানের পিছু পিছু দোতলায় উঠল। বাড়ি ফাঁকা তখন, সবাই ছিল ছাদে। দোতলায় ছিল ঋতু। ছেলের হাতে ব্যান্ডেজ দেখে জানতে চাই কি হয়েছে। প্রেরণা হড়বড় করে সবটা বলল। ঋতু যতটা না ছেলের দুর্ঘটনার ব্যাপারে শুনল, ততটা মনোযোগী হলো কথা বলার সময় প্রেরণার অভিব্যক্তি লক্ষ্য করতে। খুব আবেগী বয়সে এই মেয়ে তার ছেলের বউ হয়নি। ঋতু তাই দেখছিল স্বামীর ব্যথায় কতটা মরমী এই মেয়ে। সাদা মুখটা লাল হয়েছে উৎকণ্ঠায়। ঋতুর নজর এড়ায়নি তা। ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে প্রেরণাকে বলল, আচ্ছা বুঝলাম, যাও গিয়ে বিশ্রাম নিয়ে নিচে এসো। ওদিকে ময়িং তখন কল করে বলল ইসিটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রেডিওলজির রুমে। আমি ভাবির সাথে হসপিটালে যাব, তুমি এদিকটা দেখো। শাশুড়ির কথায় মাথা ঝাঁকিয়ে প্রেরণা ঘরে ঢুকলো। দেখলো লোকটা ব্যান্ডেজ করা হাতেই পাঞ্জাবির বোতাম খোলার ব্যর্থ চেষ্টা করছে। প্রেরণাকে দেখে বলল, আমি ইসির কাছে যাব, আপনি গিফটগুলো তুলে রাখুন, সবাই ঠান্ডা হলে দেবেন। আজ এই এলোমেলো পরিস্থিতিতে দেওয়ার দরকার নেই। প্রেরণা ওসবের জবাব না দিয়ে দ্রুত গিয়ে ইহানের পাঞ্জাবির কলার থেকে ওর ব্যান্ডেজ করা হাতটা সরিয়ে দেয়। কণ্ঠে সেই উৎকণ্ঠা। আমাকে বলতে পারেন তো হাতে ব্যথা লাগে না? বলেই নিচে আঙ্গুল চালায় পাঞ্জাবির বোতামগুলো খুলতে। ইহান আবেদন ভরা দৃষ্টিতে দেখতে লাগলো প্রেরণার উদ্বিগ্নতা, যা হয়তো এই মহিলা অবচেতন মনে দেখিয়ে ফেলছে। একটা দুটো করে যখন 3 নাম্বার বোতামে হাত দিল প্রেরণা, ঠিক তখন ইহান বুঝল সামান্য। প্রেরণা কিছু বুঝে ওঠার আগেই ওর গালে খুব নরম একটা চুমু খেলো, এবং চুমুটা ছিল দীর্ঘ সময়ের জন্যে। প্রেরণা হাত সরিয়ে নিল পাঞ্জাবির বোতাম থেকে। কেঁপে উঠল মৃদু। চোখ তুলে লোকটার দিকে তাকানোর আগেই ইহানোর ব্যান্ডেজ করা হাতটা প্রেরণার বাম গালে চেপে ধরে, এবং দ্বিতীয় চুমুটা খায় ওর ডান গালে। শাড়ির আঁচল খামছে ধরে প্রেরণা। চোখ বুঝিয়ে নিয়ে ছেড়ে দেয় নিজেকে। লোকটার ব্যান্ডেজ করা হাতটা তার গালটা চেপে ধরেই রেখেছে, এবং খানিক বাদে কানের কাছে মুখ নিয়ে বলে, না, হাতে ব্যথা লাগে না, এই দেখুন। মৃদু শারীরিক যন্ত্রণা সকাল থেকেই ছিল। রেডিওলজি রুমে যখন পরীর ট্রান্সডিউসারটা ইসির পেটে দীর্ঘক্ষণ চেপে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, তখনই মূলত হঠাৎ অঘটনটি ঘটে। তীব্র ব্যথায় ইসি ছটফটিয়ে ওঠে। মঈন এসে আগলে ধরে ওকে। পরী ধারণা করেছিল ফলস পেইন। ইসিকে একটা
কেবিনে রাখা হয়েছিল ঘণ্টাখানেক পর্যবেক্ষণের জন্য। তবে ব্যথা কমার বদলে হঠাৎ করে ওয়াটার ব্রেক জটিলতা দেখা দেয়। আশেপাশে মাম্মা ছিল না, পাপা ছিল না। মঈন ছোটাছুটি করছিল পরীর কেবিনে। ইসি যন্ত্রণায় নীল হয়ে পড়ে থেকেছে, দাঁতে দাঁত চেপে। পরী এসে পরীক্ষা করে দেখলেন সি সেকশন ব্যতীত অন্য কোনো উপায় নেই। পানি পর্যাপ্ত থাকেনি, বাচ্চাদের ঝুঁকি হয়ে যাচ্ছে। মঈন ছিল সম্পূর্ণ একা। বাড়িতে খবরটা জানালেও কারো সাথে আর আলাপ করল না, সরাসরি হ্যাঁ বলে দিয়েছে পরীকে। যন্ত্রণাটা খানিক সময়ের জন্য স্থিমিত থাকছে। ইসি পেটে হাত চেপে বসে আছে বেডের হেড সাইডে হেলান দিয়ে। মঈন ওকে আঁকলে ধরেই রেখেছে, পরীর দিকে তার বিচলিত দৃষ্টি। ছোট মা, এটা তো হবার ছিল না। পরী অনিশ্চয়তার সুরে বলে, স্ট্রেস থেকে হয়েছে মঈন। এতদিন এত নাচানাচি করলো ইহানের বিয়েতে। যাই হোক, আল্লাহর মর্জি। তুমি দুশ্চিন্তা করো না, তোমার স্ত্রীকে বেস্টটা দেয়া হবে। ওটি করবে ডক্টর মাহমুদা, আমি থাকবো, ডক্টর মেহরিন থাকবে। রিল্যাক্স। হ্যাঁ। মঈন রিল্যাক্সড হতে পারছে না। গায়ে তার চেপে আছে ইউনিফর্ম, ওভাবেই আছে। ইসির কান্না পাচ্ছে কেন জানি হঠাৎ খুব। জীবনের এমন একটি সময় পূর্ব অভিজ্ঞতা নেই। ভয়ে কুকড়ে আছে সময়ে সময়ে খুব সাহসী থাকা মেয়েটাও। মঈন তো বুঝলো ওকে, তাই ছাড়লই না। ওকে নিজের হাতের বাঁধন থেকে 1 ঘন্টার মাথায় কেবিন ভর্তি হয়ে গেল। ততক্ষণে ইসি ভীষণ দুর্বল হয়ে পড়েছে। ঝাপসা চোখে দেখছিল মাম্মাকে, পাপাকে আর বাড়ির প্রত্যেককে। ক্যাথেটার লাগানো রয়েছে, চলছিল স্যালাইন। বিধ্বস্ত মেয়েটিকে আলো চেপে ধরে থাকলো বুকের সাথে। মমতা ঢালা সুরে অভয় দিতে থাকলো মেয়ের কানে। ওসবে ইসি শান্ত হতে পারছিল না। ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিল মাকে জড়িয়ে ধরে রেখে। একে একে ইনায়া, শেহা, প্রণামী, প্রেরণা এসেও আগলে ধরে আদর দিয়ে গেল। শুদ্ধ ইশারা ফুপির চোখের পানি মুছিয়ে দিল। ইসির 2 ভাই ওর মাথায় হাত বুলিয়ে অভয় দিল। ওর চাচা দুজন কপালে চুমু খেয়ে গেল। চাচিরা আদর করলো 2 হাতে। সবার আদর ও দোয়ায় জড়িয়ে গিয়েছে ইসি। তবে স্বামীন ইয়াসার মির্জা নির্লিপ্ত। কক্ষের এক কোণে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের মুখের দিকে চেয়ে। সবার থেকে অভয় নিয়ে ইসি খুঁজে খুঁজে বের করলো তার পাপাকে। বাপ বেটি কথাই বলল না, শুধু দেখেই যেতে থাকলো একে অপরকে। ওটি রাত 11টায়। ততক্ষণে একটা স্যালাইন শেষ হয়েছে। রক্তের প্রয়োজন ছিল, প্রীতম দিতে চাইল রক্ত। ওর আর ইসির রক্তের গ্রুপ 1। যখন ইসিকে ওটিতে নিয়ে যাওয়া হবে তার ঠিক আগে আগে ইসি আবার সবাইকে ডেকে ডেকে কাছে নিয়ে হাত আগলে ধরল। ক্ষমা চেয়ে দোয়া চাইল সবার কাছে, মায়ের কাছে, বাবার কাছে। কেঁদে বুক ভাসালো মেয়েটা। সব সময় তোমাদের ভালো মেয়ে আমি হতে পারিনি, তবে চেষ্টা করেছি। এবার আল্লাহ রহম করলে বাকিটা সহ্য নেব নিজেকে। আমাকে মাফ করো। স্বামী স্থির হয়ে দাঁড়িয়ে আছে ফ্যাকাশে মুখে। আলো হু হু করে কেঁদে দিয়ে পাগলের মতো চুমু খেলো মেয়ের দুগালে। বলল, সবসময় তোমার খুব ভালো মা আমি হতে পারিনি। তুমি সুস্থ ফিরে এসো। আমি দেখতে চাই তুমি চমৎকার একজন মা হবে, খুব চমৎকার। ইহান আবার এসে বোনকে চুমু খেলো। ইরফান এসে বোনের পেলব হাতটা মুঠি করে ধরে একটু একটু হাসাতে চাইল। সবার কাছ থেকে প্রার্থনা ক্ষমা চেয়ে নিচ্ছিস, কিন্তু তোর ফোনের চ্যাট হিস্ট্রি ডিলিট করবে কে? পাসওয়ার্ডটা দিয়ে যা। চোখ ভেজা কান্না নিয়েও হেসে ফেলল সবাই। ইসের নাক থেকে সর্দি বেরুলো হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে। আলো আঁচলে মুছিয়ে দিয়ে বলল, এবার যাও, ফি আমানিল্লাহ। ইসির চোখ খুঁজছিল তখন তার এসপিকে। দেখলো মানুষটা কেবিনের জানালার ধারে মুখে শুকনো হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে আসলে ইসি আর তার ফ্যামিলির এই আবেগঘন মুহূর্তে ঢুকতে চাইছে না। ইসির দৃষ্টি অনুসরণ করলো সবাই। মেয়ে আর মেয়ে জামাইকে 5 মিনিটের জন্য একা ছেড়ে দিয়ে এই কেবিনের ড্রয়িং রুমে বসলো গিয়ে সবাই। ইসি চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করছে মঈনের সামনে। মঈন বসলো ওর সম্মুখে। ইসি বলল, ক্ষমা চাইতে হবে কেন? কখনো কখনো আমি তো ভালো বউও হইনি, চাইবো না? মঈন তাকিয়ে আছে শুধু। ইসির গলা কাঁপে। সুই গাঁথা হাতটা পেটে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, ক্ষমা করে দিও যখন যখন কষ্ট দিয়েছি।
তখনের জন্য। এবার ফিরলে আমি চেষ্টা করব আরো ভালো সঙ্গী হওয়ার। ম্লান হাসে মঈন, বলে, আমি সম্ভবত সবসময় চেষ্টা করেছি একজন ভালো সঙ্গী হবার। আই বিলিভ আমি খুব ভালো বাবা হব। তুমি সুস্থ হয়ে ফিরে এসো, তুমি দেখবে কেমন। ঝাঁপাতে পারল না ইসি, ওর গায়ে সেই জোর নেই, শুধু মাথাটা ঠেকিয়ে দিল মঈনের বুকে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি দেখতে চাই, সেটা আমি দেখতে চাই। ইসিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও স্বামী নিয়াসার মির্জা ছিলেন চুপচাপ, চেয়ে চেয়ে দেখছিলেন তার সেদিনের মেয়েটা ঢুকছে ভেতরে, ছুরি কাছির সান্নিধ্যে যাবে তাই, নিজের নারী জন্ম সার্থক করাতে মা ডাক শুনতে। অ্যানেস্থেসিয়া নেওয়ার পরপরই ইস্যুর যেটুকু ভয় ডর ছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তা নাই হয়ে গেল। চুপচাপ শুনছিল ছোট মায়ের সাথে অন্যান্য ডাক্তারদের কথোপকথন। শরীর জুড়ে নিদারুণ অবসন্ন ভাব, ওষুধের প্রভাবে ইসের ঘুম চলে আসছিল, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করছে না ঘুমোতে। বাইরের করিডোরে উদ্বিগ্ন পায়চারি বাকিদের। মঈন ঠিক দরজার কাছটাতে দাঁড়িয়ে। দীর্ঘ 55 মিনিট পরে সবাই থমকালো ভেতরের গলা ফাটানো দুটো সদ্যজাত ফুলের চেঁচামেচিতে। যারা নিজেদের জান প্রাণ এক করে চেঁচিয়ে জানান দিচ্ছে এই পৃথিবীতে তারা উপস্থিত, শিগগিরই তাদের সমাদরের ব্যবস্থা করা হোক। ডক্টর মেহেরিন আর পরি দুটোকে ধরে উঁচুতে তুলল। ইসি তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে, ক্লান্তির ছটা তার পান পাতার মতন মুখটাতে। ডাগর ডাগর চোখের আকুল দৃষ্টি সরে না তার মেয়েদের মুখ থেকে। রক্তে মাখা দুজন হাত পা এমনভাবে ছুটছে যেন সাইকেল রাইড করছে, বোঝাতে চাইছে ওরা মায়ের মতোই ডান পিটে হবে। ইসি দেখছে দুটোর মুখ ঠিক পান পাতার মতন, নাক একেবারে মঈনের মতন, চোখ আবার ইসির মতন, কান ওদের বাবার মতন। ইসি দেখছে আর কাঁদছে। ডক্টর মাহমুদা স্টিচিং করছিলেন, পরে দ্রুত ওয়াশ করিয়ে আনলো ওদের। ইসির মুখের সামনে ঝুঁকে তুলে ধরলো তার মেয়েদের, ভ্রু উঁচিয়ে জানতে চাইল, সুমু খাবি? দু চোখের পানি জিরোই না ইসির, মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। পরপর পরীর সহযোগিতায় মাতৃজীবনের প্রথম চুমু দুটো খেলো দুজনের নাকে। বাচ্চা কার কাছে দেব? পরীর এই প্রশ্নে ইসি কাঁদতে কাঁদতেই স্মিত হাসল, নাক টেনে বলল, ওদেরকে ওদের পাপার কাছেই দিও, আর আমাকে দিও আমার বাবার কাছে। মঈন দম আটকে দাঁড়িয়ে আছে। পরী বেরিয়ে শুরুতেই বলল, কোনো প্রশ্ন নয়, ইসি ঠিক আছে, এখন কথা বলছে, খানিক বাদে হয়তো ঘুমিয়ে যাবে। স্ট্রেচিং শেষে পোস্ট অপারেটিং রুমে দেয়া হবে। মঈন ঢোক গেলে স্বস্তিতে, বাকিরা হাঁপ ছাড়ে। দৃষ্টি নামিয়ে তাকিয়ে আছে তার মেয়েদের মুখের দিকে। শক্ত পুরুষালী লম্বা শরীরটা ভেতর থেকে কাঁপছে, তা কারো দৃষ্টি গোচর হয় না। দুজন নার্সদের হাতে তার দুটি মেয়ে, কাকে রেখে কাকে কোলে নেবে মঈন? বেশ দ্বিধায় পড়েছে সে। তার মনে হচ্ছে একজনকে কোলে নিলে আর একজন রাগ করবে, কিন্তু সে তার কোনো বাচ্চাকে রাগাতে চায় না। ভেতরের আবেগে পিতৃসত্তা কত কি যে ভাবছে। মঈন পরীর দিকে তাকিয়ে বলল, দুজনকে একসাথে কোলে নেই। পরি হেসে মাথা ঝাঁকায়। মঈন তৎক্ষণাৎ লুফে নেয় তার মেয়েদের, দুহাতে খুব কায়দা করে আগলে ধরেছে, যেন সে খুব অভিজ্ঞ। শামিন এগিয়ে যায়, বাকিরা সেই কখন ঝুঁকে পড়েছে নতুন অতিথিদের ছাদপানা মুখ দেখবে বলে। ভিড় ঠেলে শামিন এগিয়ে গিয়ে দেখল মঈন তার মেয়েদের বুকের সাথে মিশিয়ে ধরে রেখেছে। শামিনের চোখে চোখ পড়তেই হাসে স্মিত হাসি। দুহাত বাড়িয়ে দেয় শামিন, ব্যাকুল হয়ে বলে, আমাকে দাও। ইচ্ছে করছেই না মঈনের। এতক্ষণে পাগলের মতো চুমু খেতে শুরু করেছে দুই মেয়ের কপালে। শামিন ছটফটিয়ে বলে, আরে অন্তত একজনকে দাও। মঈন তাও দেয় না। শামিনের তৃষ্ণা বাড়ছে, হাত নিষ্পিস করছে, থাবা মেরে নিতে ইচ্ছে করছে নাতনিদের। মঈন অবাক চোখে তাকিয়ে পড়ল, আপনি এমন করছেন কেন বাবা? দিচ্ছি তো আমি। মঈন কি বুঝবে স্বামীনের ছটফটানি? নাতনিদের কোলে নিয়ে দুটোকে দুই গালে চেপে ধরে রেখেছে। দু চোখের পাতা কাঁপছে, গলা কাঁপছে। নতুন প্রাণ দুটোর মুখের দিকে তাকিয়ে বড্ড আবেগী হয়ে বলে, বেশি কষ্ট দাওনি তো আমার মেয়েকে? আচ্ছা, ওয়েলকাম। ছটফটানি কমছে না মঈনেরও। অতটুকু সময়ে তার মন ভরেনি। শ্বশুরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এবার আমাকে দিন। শামিন ভান করছে সে জামাইয়ের কথা শুনছে না। মঈন আরো ব্যাকুল হলো, বলল,
অন্তত একজনকে দিন। আলো শাড়ির আঁচলে চোখ মুছে নেয়। জামাই আর স্বামীকে অভিযোগের সুরে বলে, হ্যাঁ তোমরাই নাও, আর আমরা এখানে দাঁড়িয়ে সবাই চেয়ে চেয়ে দেখি। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে মির্জা পরিবারের আনন্দ উন্মাদনা। 5 মিনিট অন্তর অন্তর কোলবদল হচ্ছে মঈন ফরাজির 2 মেয়ে। তারা নানুদের কোলে যাচ্ছে, নানিদের কোলে যাচ্ছে, মামাদের কোলে যাচ্ছে, খালাদের কোলে যাচ্ছে, মামিদের কোলে যাচ্ছে। ইসে অচেতন ছিল ঘন্টা দেড়েক। ওকে আজকের রাতটার জন্য পোস্ট অপারেটিভ রুমেই রাখা হবে। বাচ্চাদের নিয়ে গিয়ে বুকের দুধ খাইয়ে এসেছে প্রেরণা আর আলো। পুরুষ অ্যালাউ করছে না বিধায় মঈন বা শামীন কেউই ঢুকতে পারল না সেখানে। দরজার কাঁচ গলিয়ে মুহূর্তে মুহূর্তে দেখছে শুধু। হাসি খুশি এই বৃহৎ পরিবারটির আনন্দ বাঁধ ভেঙে উপচে পড়ছে এই নতুন প্রাণ দুটোর আগমনে। মধ্যরাত অবধি ওরা কোল বদল হলো, নানীদের কাছে থাকলো, আদরে উষ্ণতায় জড়িয়ে। কিছুক্ষণ পর পর মায়ের কাছ থেকে পেট ভরিয়েও আসছে। দুজন গোলুমোলু দেখতে হয়েছে বেশ। রাত 2:30 অবধি সবাই ছিল সেখানে। পরে মঈন সবাইকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে অনুরোধ করে। হসপিটালে থাকবে আলো, ঋতু আর মঈন। ঋতু গিয়ে প্রেরণাকে বলল, সবাইকে নিয়ে বাড়িতে যাও, ওখানে বড় ভাবিকে একা রেখে আমি যাব না। আর হ্যাঁ, কাল সকালে খাবার পাঠিও, দুপুরে ইসির জন্য খাবার পাঠিও বাড়ির থেকে। কি কি পাঠাবে জানো তো? প্রেরণা শাশুড়ির কথায় বাধ্য বৌমার মতন দুপাশে মাথা নাড়ে। আজ এক অন্য রকম সকাল, অন্তত প্রেরণার জন্যে। বাড়িতে করতে বলতে শুধুমাত্র সেই রয়েছে। প্রণমী ইরফান রাতে বাড়িতে ফেরেনি। ওরা ইনু প্রীতমের ফ্ল্যাটে গিয়ে ঘুমিয়েছে। রাত 3টেই প্রেরণা ইহানের সাথে বাড়িতে ফিরেছিল। তাদের সাথে ছিল শুদ্ধ আর এবাড়ির মুরব্বী কর্তারা। ঘুম হয়নি পর্যন্ত। তবুও পরিবারের এই আনন্দ ঘন সময়ে চনমনে প্রেরণার শরীর। সকাল সকাল শুদ্ধকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে, 3 শ্বশুরকে নাস্তা খাইয়ে কাজে পাঠিয়েছে। আজ দুপুরে হসপিটালে সবাই মিলিত হবে আবার। ফোন কলে জেনেছে ইসি সুস্থ আছে, বাচ্চারাও সুস্থ আছে। প্রেরণার ওপর দায়িত্ব তাকে ইসি আর বাকিদের জন্য রেঁধে পাঠাতে হবে হসপিটালে। তাই রান্নাঘরে ভীষণ ব্যস্ত সে। শুদ্ধকে স্কুলে দিয়ে ইহান এলো বাজার নিয়ে। বাইরে ঝুম বৃষ্টি, কাক ভেজা হয়ে এসেছে সে। ব্যস্ত গলায় প্রেরণা বলল, পেলেন দেশি কবুতরের বাচ্চা? ইহান মাথা নাড়ে। প্রেরণা ইহানের হাত থেকে বাজারটা নিয়ে নিতে নিতে বলল, আমি ঝটপট রান্না করে রাখছি, একটু আগে ভাগেই যাব। ইহান চুপচাপ ওঠে দোতলায়। একটা কনফারেন্স কল সামলে নিতে হবে তাকে। নিস্তব্ধতা ছেয়ে আছে এত বড় বাড়িটাতে। শুধু ওরা দুজন। এর মাঝে শানুর মা এলো। প্রেরণার আরেকটু আসান হলো কাজে। সবকিছু 11টার মধ্যে সেরে ফেলে চলে গেল দোতলায়। ইহান তখন ব্যস্ত ছিল নিজের কাজে। ঘরে পা রেখেই প্রেরণা মৃদু চিৎকার দিল, এমা, আপনি ব্যান্ডেজ করলেন কেন? ইনফেকশন হবে। ইচিং হচ্ছিল। গাছাড়া ভঙ্গিতে ইহান জবাব দিয়ে তার কাজে মন দিল। প্রেরণা ফার্স্ট এইড বক্স নিয়ে গিয়ে বসলো ইহানের সামনে। ওর হাত টেনে নিয়ে ড্রেসিং করে দিল। ইহান থমকে চেয়ে রইল। হঠাৎ প্রেরণা বলতে লাগলো, এত কাণ্ডজ্ঞানহীন কি করে হন আপনি? পরে মা তো আমাকে ধরতো, বলতো আমি কেন খেয়াল করলাম না, তার এত বড় বাচ্চাটার খেয়াল কেন রাখতে পারছি না। ধুর, ভীষণ বিরক্ত লাগে। ওসব প্রেরণা মজা করেই বলতে থাকলো। রান্নাঘর থেকে এসেছে বিধায় তাপে মুখটা লাল হয়েছিল প্রেরণার। খুব কাছ থেকে ইহান আর চোখে দেখতে লাগলো ওকে ভীষণ মনোযোগে, ভীষণ আবেদন নিয়ে। আচমকা চোখাচোখি হতেই প্রেরণা চোখ নামিয়ে শক্ত হয়ে বসে রইল। ইহানকে বলল, আমি গোসলে ঢুকলাম, এর মাঝে ইরফান এলে ওকে বলবেন সবকিছু বক্সে ভরে রেখেছি, ডাইনিং টেবিলে নিতে যেতে। ইহান ওসব শুনছে না। বৃষ্টি মুখর এই ভর সকালে সে হুঁশ খুইয়ে আরক্ত বধূর সৌন্দর্য গিলছে গোগ্রাসে। প্রেরণা ভেতরে ভেতরে ছটফট করছে। লোকটার চোখ থেকে নিজেকে বাঁচিয়ে ছুটে যায় শাড়ি নিয়ে ওয়াশরুমে। কল ছেড়ে কাঁপতে থাকে মুহুর্মুহু। লজ্জার ঘোর থেকে বেরুতে না বেরুতেই টের পেল একটু ভুল হয়েছে। তাড়াহুড়োতে সে শুধু শাড়িটা এনেছে, আর কিচ্ছু নয়। সময় গড়ায়। প্রেরণা ধীরে ধীরে খুলল ওয়াশরুমের দরজা। ভেজা শরীর লুকিয়ে শুধুমাত্র মাথা বের করে বলল, শুনছেন?
দৃষ্টি মেলায় না প্রেরণা ওই লোকটার সাথে। এ এক অন্য রকম অস্বস্তি, তার সামনে এক অন্য রকম লোক। প্রেরণা পারে না দৃষ্টি মেলাতে। ইহানের দৃষ্টি শান্ত। শুরুতেই সে প্রেরণাকে লক্ষ্য করেছে। ওর কি প্রয়োজন ঠাওর হতেই বলল, দিচ্ছি। ইহানের হাত থেকে সায়া ব্লাউজ নিয়ে ধপ করে দরজা লাগিয়ে দেয় প্রেরণা। কাঁপতে কাঁপতেই জড়িয়ে নেয় শাড়ি গায়ে। কলঘর থেকে বেরিয়ে আর লোকটার চোখে চোখ রাখে না প্রেরণা। ভীষণ ব্যস্ততায় চুল থেকে ভেজা তোয়ালে সরিয়ে সেটা বারান্দায় মেলে দিতে দিতে ভূতলে বলতে লাগলো, আমি নিচে গিয়ে দেখি ইরফান। বলতে বলতেই ও ঘুরে দেখলো ঘরের দরজা বন্ধ। পরপর ঘুরে দেখলো ইহানকে জানালার কাছে চুপচাপ শান্ত ভঙ্গিতে টান টান হয়ে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি দিয়ে রেখেছে। আড়ষ্ট প্রেরণা এক পলক বন্ধ দরজা দেখে এক পলক দেখে ওই লোকটাকে। এটা কি আমন্ত্রণ ছিল? এই লোকের সব কিছুই তো আলাদা। প্রেরণার হাতে এখন দুটো অপশন, এক দরজা খুলে কাজের বাহানায় লোকটার এই অব্যক্ত পবিত্র আমন্ত্রণ এড়িয়ে যাওয়া, দুই চুপচাপ গিয়ে লোকটার পাশে দাঁড়ানো। কি করবে সে? ঢোক গেলে প্রেরণা শাড়ির আঁচল মোচড়াতে থাকে হাতে। তখন ইহান বলে ওঠে, আর একটু কাণ্ডজ্ঞানহীন হলে আপনি কতখানি বিরক্ত হবেন? খুব বেশি বিরক্ত হবেন। প্রেরণা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইহান ঘুরে দেখতে লাগলো ওকে। মিটিমিটি হেসে হালকা গলায় বলল, দরজার ছিটকিনি খুব শক্ত করে লাগাইনি আমি, আপনি খুব সহজে খুলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। প্রেরণা মাথা তুলবে না বলে পণ করেছে। ওর নির্লিপ্ততা দেখে ইহান হেসে ফেলল শব্দ করে। ধীরে ধীরে এগিয়ে এসে প্রেরণার থুতনি ধরে উঁচু করল। চোখে চোখ রেখে বলল, হবে না আমার সাথে কাণ্ডজ্ঞানহীন? আবারও মৃদু কাঁপল প্রেরণা। ক্ষীণ আওয়াজে জবাব দিল, হলে আপনি কি খুশি হবেন? ইহান জবাব দিল না। প্রেরণার মনে হচ্ছিল সে মাথা ঘুরেই পড়ে যাবে। লোকটা যখন তাকে কোলে তুলে নিল সে মনে মনে ভাবছিল সে এই দুনিয়াতেই নেই। পরপর দুহাতে খামচে ধরল লোকটার পাঞ্জাবি। মনে হচ্ছিল সে পড়ে যাবে লোকটার কোলে থেকেও। বৃষ্টির বেগ বেড়েছে বাইরে, তোলপাড় চলছে প্রকৃতিতে। তবে দুজন ততটাই শান্ত। ওদের কোনো তাড়া নেই। দুজন জানে কি হতে চলেছে, যেটা হওয়া প্রয়োজন। তবে সেটা খুব সুন্দরভাবেই হোক। তাড়াহুড়োতে এই সুখময় সূচনা সংক্ষিপ্ত কেউ করবে না। ওরা বুঝতার। ঝুঁকল ইহান, ভারী স্বরে উচ্চারণ করল, সবার বাসর রাত হয়, আমাদের না হয় বাসর দুপুর হোক। বালিশে মাথা ঠেকল প্রেরণার। এতক্ষণে লজ্জা ভুলে সে বধূ সুলভ আবেগী হয়েছে। ইহানের ব্যান্ডেজ করা হাতটা হাতে নিয়ে তাকিয়ে আছে শ্বাস বন্ধ করে। ইহান হাসল নিশ্চুপ। পাঞ্জাবিটা খুলল এক টানে এবং ওই শক্ত হাতের এক টানে সাদা সুতির শাড়িটার আঁচল সরল। প্রেরণা চমকে উঠল যেন। ঘোর কেটে যেতেই দুহাতে আঁচল উঠিয়ে ঢেকে নিল উদরের স্ট্রেচ মার্কগুলো। তার মনটা অকারণে খুব অবুঝ হয়েছে। ওই কুৎসিত স্ট্রেচ মার্ক নিয়ে এভাবে অকাতরে প্রকাশিত হতে হীনমন্যতায় ভুগছে। সে জানে সে কিছু তথাকথিত খুঁত নিয়ে প্রবেশ করেছে এই সুদর্শন সুপুরুষের জীবনে। প্রেরণা তাই গুটিয়ে যাচ্ছে। ইহান চেয়ে চেয়ে দেখতে লাগলো প্রেরণার এই অহেতুক নড়বড়ে আচরণ। শক্ত হাতে সরিয়ে দিল উদর থেকে প্রেরণার হাতটা। দৃঢ় দৃষ্টি রাখলো রমণীর নত চোখে। দৃঢ় স্বরে বলে যেতে লাগলো, কিছু স্ট্রেচ মার্ক, কিছু বলি রেখা, কিছু খুঁত আপনি আপনার স্বামীকেই দেখাতে পারেন যদি আপনি চান। হাসকি স্বরে আওড়ানো ওই কথাগুলো শুনতে পেয়েই প্রেরণা জমে গিয়ে বুঝিয়ে নিল চোখ। ইহান সেই চোখের পাতায় চুমু খায়। লজ্জায় আড়ষ্ট বধূর চোখের পাতায় আঙ্গুল চালিয়ে বলে যেতে থাকে, এই স্পর্শ এগুলো আমরা ভাগ করে নিতে পারি, তাই না? ইফ ইউ ওয়ান্ট। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা চোখ খোলে অকস্মাৎ। দেখতে পাই লোকটা গভীর দৃষ্টি তাকেই তাড়িয়ে তাড়িয়ে দেখছে। প্রেরণার দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ভারী স্বরে আবার বলল, তাই না? দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল প্রেরণার। কাপা হাতটা ধীরে ধীরে তুলে ছুলো ইহানের চোখের পাতা, ছুলো ওর বাহুর সেই গলির দাগ। ধীরে ধীরে হাতটা নামলো ইহানের বুকে, ছুলো সেখানের কুৎসিত গুলির দাগটাও। আর তারপর দুজনে চাই
তাই ভাগ করে নিল সবকিছু নির্দ্বিধায়। খুব মনোযোগে, খুব ধৈর্যে ওরা সেই ভর সকালে অস্তমিত হতে থাকলো ওদের কাণ্ডজ্ঞানহীনতায়। বন্ধ দরজার ওপাশে এক দম্পতি কাণ্ডজ্ঞানহীন হয়ে ভাগ করে নিতে থাকলো দুজন দুজনকে। কারণ তারা চায় হসপিটালে খাবার নেওয়ার দায়িত্বটা চেপেছিল ইরফানের ঘাড়ে। ঝড় বৃষ্টি গায়ে মাখিয়েই বাড়িতে এলো। শানুর মা দরজা খুলে দিতেই তাড়াহুড়ো লাগিয়ে ইরফান বলল, ভাবিমণিকে ডাকো, সবকিছু গুছিয়ে দাও। বড় ভাবি তো দোতলায়, তার ঘরে। দাদান কই? সেও ঘরে। ও আচ্ছা, আমি ডেকে আনছি ভাবিমণিকে, তুমি বক্সগুলো ব্যাগে ভরো। কথাটা বলেই ইরফান লাফিয়ে লাফিয়ে দোতলায় উঠল, গলা ফাটিয়ে ডাকতে লাগলো, ভাবিমণি, ও ভাবিমণি, খাবার কি বেশি দেননি? পাপা বড় বাবারা আসবে না লাঞ্চে, তারাও ওখানে গিয়ে খেয়ে নেবে বলেছে। ও ভাবিমণি। ঘরের সামনে এসেই থামলো ইরফান। চুপ হয়ে গিয়ে তাকিয়ে রইল বদ্ধ দরজার দিকে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকেই হুট করে অদ্ভুত ভঙ্গিতে হেসে ফেলল সে। নামিয়ে নিল চোখ, ঘুরে দাঁড়িয়ে আবার সিঁড়ির কাছে যেতে যেতে বলল, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। সবকটা জানালার পর্দা নামিয়ে দেওয়া ছিল। কামরা জুড়ে বৃষ্টিমুখর দুপুরের মেদাটে আলো খেলা করে। বাইরের ঝড় বৃষ্টি থামার নাম নেই। মাথার কাছে পিকপিক আওয়াজ তুলে বাজতে থাকা ফোনটাকে ইহান এক চাপে সাইলেন্ট করে দেয়। পরপর ঘাড় ঘুরিয়ে তাকায় ওপাশ ফিরে শুয়ে থাকা রমণীর দিকে। বদ্ধ ঘরের জানালার পর্দার ফাঁকা গলিয়ে আসা মেদাটে আলোয় দৃষ্টিগোচর হয় রমণীর ফর্সা কাঁধের এক অংশ। ইহান নত দৃষ্টিতে সামান্য হেসে বিছানা হাতড়ে তুলে দেয় শাড়ির আঁচল ওই কাঁধে। কোনো সারা শব্দটি করছে না প্রেরণা। ইহান ভাবল ঘুমোচ্ছে। এবার ফোনটা নিয়ে কল করলো ইরফানকে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই বলল, কই তুই? হসপিটালে যাচ্ছি, অন দ্য ওয়ে। আচ্ছা, শুদ্ধকে একটু রিসিভ করে ইনুর কাছে দিয়ে দিবি আধ ঘন্টা পরে। ইরফান হাসে নিশ্চুপ, জবাব দেয়, শুদ্ধ আমার সাথে হসপিটাল যাচ্ছে, ওকে অলরেডি নিয়ে নিয়েছি টিচারের কাছে বলে। ইহান খানিকটা অবাক, তবে আপত্তি জানিয়ে বলল, না না, ওর তোর মামার ওখানে যাওয়ার কথা ছিল, ওর গোসল আছে, খাওয়া দাওয়া আছে। আরে চিল, শুদ্ধই আবদার করেছে ও ইশারা আন্টির বেবিদের 5 মিনিট দেখে চলে যাবে। কাল রাতে না কেউ দেখেনি ভালো করে। ইহান আর কথা বাড়ালো না। ওপাশ থেকে ইরফান বলে ওঠে, শুদ্ধকে গোসল খাওয়ানোর সব করিয়ে দেওয়া হবে। তুমি আর ভাবিমণি ধীরে সুস্থে বিকেলে এসো। এই ভর দুপুরে হসপিটালে এসে ভিড় বাড়ানোর প্রয়োজন নাই। ব্যগ্র ভঙ্গিতে বলে কলটা কাটলো ইরফান। ইহান ফোন রেখে আবারও যখন ওপাশ ফিরে শুয়ে থাকা প্রেরণাকে দেখল, এবার থমকে গেল সে। দেখল প্রেরণার গা কাঁপছে। চিন্তিত ভঙ্গিতে ইহান হাত বাড়িয়ে আলতো হাতে ঘুরিয়ে নিল প্রেরণাকে। দ্বিতীয় দফায় ধাক্কা খেয়ে ইহান মিনিট খানেক চুপ থেকে উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি কাঁদছেন? প্রেরণা চোখ মুছে নেয়। ইহানের মুখভঙ্গি ধীরে ধীরে পাল্টে যায়। সমস্ত মুখ জুড়ে দ্বিধা খেলা করে। বলে ওঠে, আমি কি সামলে উঠতে পারিনি আপনার অনুভূতি? ছি, এসব কি বলছেন? নাক টেনে অস্বীকার করে প্রেরণা। আপনার চোখের জল আমাকে দ্বিধায় ফেলে প্রেরণা। আমি সব সময় আপনাকে বুঝবো, আমার সেই ক্ষমতা নেই। আপনি একটু মুখ ফুটে কথা বলুন, এই চোখের পানি দিয়ে নয়। বলেই ইহান প্রেরণার চোখ থেকে গড়িয়ে পড়া মুক্তোর দানার মতো অশ্রু ফোঁটা তর্জনীতে ছুল। প্রেরণা ইহানের গম্ভীর মুখটার দিকে ভেজা চোখে চেয়ে থাকে কিছুক্ষণ। পরপর আবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সামলেছেন চমৎকারভাবে, খুব যত্নে সামলেছেন। তবে কষ্ট কোথায়? উদ্গ্রীব হয়ে জানতে চাই ইহান। ফুপিয়ে ওঠে প্রেরণা। এক প্রকার হাঁপাতে হাঁপাতে বলে, আমি দীর্ঘদিনের জন্য ছুটি নিলাম সবকিছু থেকে, আমার কাজ, আমার কর্মস্থল, সবকিছু থেকে। আপনি আমার বাইরের দুনিয়াটাও সামলে দেবেন প্লিজ, কিছু দিনের জন্য, এভাবে যত্নে। ওর কণ্ঠে বিষাদ ছিল। সম পরিমাণ ছিল প্রেরণার দীর্ঘ একাকী দিনের গীত। দীর্ঘ পথ খাখা রোদ্দুরে একা হেঁটে প্রেরণা আর একটা বটগাছ পেয়ে ওর মুসাফির জীবনের ভয়াবহ স্মৃতিচারণ করে। কি ভীষণ দুঃসহ সেদিনগুলো ছিল। তার জীবনের একটি বটগাছ তার মাথা থেকে ছায়া সরিয়ে নিয়ে বিদায় নিয়েছে। তারপর একা প্রেরণা থুথু মরুভূমিতে একা ছিল। দিন শেষে আর একটা বটগাছ সে পেয়েছে, শীতল ছায়া পেয়েছে।
প্রেরণার মন চুরিয়েছে, শরীর চুরিয়েছে। কাঁদতে কাঁদতে সেই বটগাছের বুকে তার ছায়াতলে লুটাই প্রেরণা। ক্লান্ত অবসন্ন শরীরটা ছেড়ে দিয়ে ক্ষীণ আওয়াজে বলে যেতে থাকে, আমি একটু বিশ্রাম চাচ্ছি। আমার দায়িত্বগুলো আপনি কেড়ে নিয়ে আমাকে একটু অবলা হতে দিন। ইহান জবাব খুঁজে পায় না। তার হাত আপনা আপনি চলে যায় প্রেরণার খোলা চুলের মাঝে। ধিমি আওয়াজে বলে, প্রেরণা আপনি তাকান। উদ্ভ্রান্তের মতন অস্থির ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ে প্রেরণা। না, আপনি প্লিজ শুনুন। আমার অনেক অনেক চাহিদা জানেন, সেসব প্লিজ পূরণ করুন। আমাকে একটু যত্ন করুন, আমার সাথে একটু আলাপ করুন। অনেক সময় ধরে আমি খেয়েছি কি না একবারের জায়গায় 2 বার জানতে চান। আমার জন্য শাড়ি আনুন, আমার জন্য চুড়ি আনুন। আমাকে বাইরে যেতে দিয়েন না, আমার আর ভালো লাগে না বাইরেটা। সেই নেই প্রেরণা ওর নিজের মধ্যে। ইহান বুঝল বাইরের প্রকৃতি তখন খুবই শান্ত। ততটাই শান্ত ইহানের স্বর এক খোতওয়ালা ভঙ্গুর নারীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ইহান খুবই শান্ত স্বরে আওড়ে যেতে থাকলো, যত্ন করব, আলাপ করব অনেক সময় ধরে। খেয়েছেন কিনা 2 বার জানতে চাইবো। শাড়ি আনবো, চুড়ি আনবো, আপনাকে বাইরে যেতে দেব না। লোকটার কণ্ঠে কিছু একটা ছিল। প্রেরণার সমস্ত অস্থিরতা কর্পূরের মতন উবে গেল। শক্ত বুক থেকে মাথা তুলে প্রেরণা দেখল লোকটাকে। ইহানের ঠোঁট জুড়ে লেপ্টে আছে চমৎকার একটি হাসি। উঠে বসল প্রেরণা। শাড়িতে জড়িয়ে নিজেকে এতক্ষণে আবারও লজ্জায় নিমজ্জিত হয়। তীর তীর করে কাঁপে মাথা ঝুঁকিয়ে। ইহান চোখ ফেরায়, একেবারে ওপাশ ফিরেই শোয়। হাই তুলতে তুলতে বলে, আমি 8 ঘন্টা ঘুমাই, আমাকে ডেকে দিবেন। এই 8 ঘন্টায় আবার কাঁদবেন না যেন। এত ঘুম পেয়েছে আমার, আমি শুনতে পাবো না, জানতে পারবো না আপনার আরও কি কি চাহিদা আছে সেসব। খবরদার, এই 8 ঘন্টায় যেন কাঁদবেন না। দীর্ঘ 8 ঘন্টা পরে ইশিকে কেবিনে তার বেডে এনে রাখা হয়েছে। শোনা মাত্রই অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে শামিন। চলে এসেছে বাকি সবাই। সারা রাত নাতনিদের পেছনে খাটনি দিয়ে আলো, ঋতু আর পরি সোফাতে বসে ঝিমুচ্ছিল। ইরফান শুদ্ধকে নিয়ে এসেছে, প্রীতম, প্রণো আর ইনুকে নিয়ে এসেছে। সেহা এসেছে ক্লাস শেষ করে। আবারও 2টো নতুন প্রাণকে কোল বদল করে উল্টে পাল্টে দেখে সবাই। সেহা আশেপাশে তাকিয়ে ইরফানকে বলে, বড় দাদান আর ভাবিমণি এলো না? ইরফান হাই তুলতে তুলতে জবাব দিল, ভাবিমণি একটু অসুস্থ, বিকেলে আসবে। প্রেরণার অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন হলো সবাই। প্রণবী বলল, আপনি প্রথমে কেন বললেন না? আপু কিরকম অসুস্থ? ইরফান ঠোঁট দাঁতে চেপে শক্ত হয়ে বসে আছে। প্রীতম এগিয়ে আসে, বলো না আপুর কি হয়েছে? হাত ছাড়ে ইরফান, আর হাসি চেপে রাখা যাচ্ছে না। তবে ওকে বাঁচিয়ে নেয় আলো। সবাইকে বলে, ওই যে কাল রাতে ঘুম হলো না, বড় বৌমার তো আবার এমনি মাথা ব্যথার অসুখ আছে। ইরফান বাঁচলো বড় মায়ের কথার লেজে হড়বড় করে বলে, হ্যাঁ হ্যাঁ, একটু মাথা ব্যথা ভাবির বোনের, ঠিক হলে বিকেলেই চলে আসবে। ইসি অস্থির পাপাকে দেখলো 2 চোখ ভরে। মাথা ঘুরিয়ে দেখলো অদূরেই দরজার কাছে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা মঈনকে। ইসি দুজনকেই 2 চোখ ভরে দেখছে। বাবুরা দুজন এখন কোল বদল হয়ে ঘুমোচ্ছে তাদের 2 নারীর কোলে। আলো একজনকে দোলাতে দোলাতে এসে দাঁড়ায় মঈনের পাশে। নিচু গলায় বলে, যাও তুমি ভেতরে যাও। মঈন চাই না ভেতরে। ম্ল্যান হেসে শাশুড়িকে বলে, আমি আমার মেয়েদের আগে দেখেছি, বাবাও তার মেয়েকে আগে দেখুক। হাসে আলো স্মিত, বলে, তোমাদের কাউকে আমি ঠিক বুঝি না। মেয়ের মুখোমুখি চেয়ার টেনে বসে শামিন স্থির দৃষ্টিতে দেখতে থাকে ইসির ফুলে থাকা মুখমণ্ডল। নরম গলায় বলে, কিছু খাবে আম্মা? পেটে কি ব্যথা হয় পানির তেষ্টা পেলে? ইসির চোখ ভরে ওঠে, দুপাশে মাথা নাড়ে। শামিন কপাল কুঁচকে আপন মনে বিড়বিড় করে বলে, রংচার বিস্কুট কোনো খাবার হলো? অন্তত একটা স্যুপ জাতীয় কিছু। দরজা থেকে আলোর কড়া জবাব, আজীবন পড়ে আছে, মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারবেন, এখন নয়। এতক্ষণে ইসি ক্লান্ত গলায় পাপাকে বলে, তুমি দেখেছো ওদের পাপা, নাকি আমার চিন্তায় দেখোই নেই? শামিন মাথায় হাত বুলিয়ে দেয় মেয়ের, কপালে চুমু খেয়ে বলে, তুমি আরো 2জন ইসিকে জন্ম দিয়েছো আম্মা।
হাসে ইসি হঠাৎ খিলখিল করে। হাসতে গিয়ে স্টিচে চাপ পড়ে। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে ইসি। ছুটে আসে মঈন, সামলে নেয় ওকে। মেয়ে জামাইকে একা ছেড়ে চুপচাপ কেবিন থেকে বেরুলো শামিন। দীর্ঘ 8 ঘন্টা পরে মঈনকে এতটা নিকটে পেয়ে ইসি আবেগী হয়। আমি ভেবেছি তুমি সবার আগে এসে দাঁড়াবে। হাসে মঈন। ইসির চুলের বেনুনিতে আঙ্গুল চালিয়ে ছাড়ে পরিতৃপ্তির শ্বাস। দু চোখ বন্ধ করে বলে, মেয়েদের পেয়ে তোমাকে ভুলে গেছে। কালো রঙের একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে প্রেরণা। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিয়ে জানালার সবগুলো পর্দা তুলে দিয়ে মৃদু আওয়াজে ইহানকে ডেকে তোলে। ঘুম ঘুম চোখ খুলে তাকায় ইহান। দৃশ্যপট পরিষ্কার হতেই দেখে তার সামনে কালোতে জড়িয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ এক ইন্দ্রাণী। ইহান তাকিয়ে থাকে চুপচাপ। প্রেরণা তাড়াহুড়ো লাগিয়ে ব্যাগ খুঁজছিল নিজের, বলে যেতে থাকে, আমি আমার কার্ডটা নিলাম, বাবুদের জন্য গিফট নিব। আমরা বড় মামা মামি, আমাদের প্রথম দেওয়া উচিত, তাই না? ইহান ওসব কিছু শুনছে না। মাথার নিচে ডান হাত রেখে ঠোঁটে পরিপূর্ণতার হাসি ঝুলিয়ে দেখে যেতে থাকে এক 28-এর আদুরে রমণীকে, যার আদুরে দুহাতে জড়িয়ে যাচ্ছে ইহানের জীবন, ইহানের সংসার। ধীরে ধীরে দায়িত্বগুলো খুব যত্নে সামলাতে জানে এই মহিলা। প্রেরণা বক্সে তার চুড়ি খুঁজতে খুঁজতে বলে, আপনি কি আরো ঘুমাবেন? আমি কি একা যাব? সেটা কেমন দেখায়? তড়িৎ পেটানো শরীরটা বল খাটিয়ে উঠে বসে। ভাঙে আরামোরা। চোখের মনোযোগী দৃষ্টি ব্যস্ত প্রেরণাতে স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলে, না, আপনি একা কোথাও যাবেন না আর। ইহানের পিছু পিছু হসপিটালে পা রাখার সাথে সাথেই প্রেরণা টের পেল সবার বিচলিত দৃষ্টি তার মুখেই স্থির হয়ে আছে। ইহান প্রেরণার 2 হাত ভর্তি হয়ে আছে নতুন বাবুর জন্যে উপহার ও খেলনায়। প্রেরণা হাসি মুখে এগিয়ে যেতেই শুদ্ধ ছুটে এলো। ওর হাতে প্রেরণা এক সেট ডল তুলে দিয়ে বলল, এটা তুমি দিও বোনেদের। ঋতু এগিয়ে আসে তখন। কথাবার্তার মাঝে উদ্বিগ্ন স্বরে বড় বৌমাকে বলে, এখন কি অবস্থা? প্রেরণা বুঝলো না, তাই জবাব দিল না। ঋতু চিন্তিত ভঙ্গিতে ইহানকে বলে, বড় বৌমা ঠিক আছে? ইহানের মুখটা থমথমে, গম্ভীর তবে নিচু স্বরে আওড়ায়, কেন? ইরফান বলল খুব মাথা ব্যথা। প্রেরণা ইহান একযোগে তাকায় ইরফানের দিকে। সোফায় বসেছিল প্রণবীর পাশে সে। দাদান আর ভাবি মনির চোখে পড়ে যেতেই দৃষ্টি নামিয়ে টেবিলে রাখা বাটি থেকে 1 পিস মালটা উঠিয়ে খায়। মুখভঙ্গি এমন যেন সে কিছুই বোঝে না। সদ্যজাত শিশু। ওদের ডাকনাম ইচ্ছে খুশি। ইচ্ছের ভালো নাম মুভাশির আহ, খুশির ভালো নাম মৌনি আহ। বার্থ সার্টিফিকেট গোটা গোটা অক্ষরে লিখে দিয়েছে তাদের বাবা। ইচ্ছে খুশিকে তাদের নানু বাড়িতে নিয়ে আসার আজ 9ম দিন। ভালোবাসায় মুড়িয়ে আছে অবুঝ দুটো প্রাণ। ওদের ঘিরে এই বাড়িতে প্রতিটা দিন কত আনন্দ উৎসব হয় সে খবর কি ওরা রাখে? ওরা সারাক্ষণ ব্যস্ত থাকে খেতে, ঘুমাতে আর রাতভর জেগে মা সহ নানু বাড়ির সবাইকে পালাক্রমে জাগিয়ে রাখতে। কখনো 3 নানি ইচ্ছে খুশিকে নিয়ে জাগে, কখনো প্রেরণা, কখনো মঈন অথবা শামিন। ইসির শরীরটা ভেঙেছে এই কদিনেই। পেটের ক্ষত শুকায়নি, ঠিকঠাক খেতে পারেনি, মুখ ফুলে আছে, তবুও মুখে পবিত্র একটা হাসি সবসময় ঝুলে থাকে মেয়েটার। ইচ্ছে খুশি যখন কেঁদে ওঠে ওর বুকটা মোচড় দিয়ে ওঠে। পেটে চিনচিনে ব্যথা নিয়েও দুহাতে লুফে নেয় মেয়েদের দুধ খাওয়াবে তাই। ইচ্ছে খুশি যখন ঘুমায় নির্নিমেষ তাকিয়ে থেকে ইসি মেয়েদের দেখে। মঈন ফরাচির মেয়েদের। প্রথম দিন বোঝা না গেলেও মেয়ে দুটো অনেকটাই পেয়েছে মঈনের চেহারার আদল। ভ্রুর কাজটা অন্তত তাই বলে। শামিন আর মঈনের মধ্যে 2 দিন ধরে চলছে নীরব যুদ্ধ। এ বাড়িতে 7 দিন থেকেই মঈন হাঁপিয়ে উঠেছে। ও চায় মেয়েদের নিয়ে দ্রুত নিজেদের কটেজে ফিরতে। তবে এ বাড়ির লোকের তার স্ত্রী বাচ্চাদের প্রতি অত্যাধিক স্নেহ দেখে জোর খাটিয়ে মঈন বলতেই পারে না
শ্বশুরের সামনে গিয়ে বারবার শুধু ইনিয়ে বিনিয়ে বোঝাতে চায় তাদের যাওয়া উচিত। মঈন ইসির জন্য দুজন আয়া রেখেছে, একজন ইসির দেখাশোনা করবে, একজন করবে ইচ্ছে খুশির। তবুও মঈন নিজের বাড়িতে থাকবে। দিন শেষে নিজের বাড়িতে ফিরে উন্মাদের মতো আদর করবে মেয়েদের আর মেয়েদের মাকে। স্বামীন একবার শক্ত গলায় বলেছে, কটা দিন ধৈর্য রাখো, তোমায় ঘর জামাই বানানোর পরিকল্পনা আমাদের নেই, ভয় পেও না। মঈন বলেনি আর কিছু, লজ্জিত ভঙ্গিতে হেসেছে। দোতলার লিভিং রুমে আড্ডারত বাড়ির প্রত্যেকে, এক পাশে বাড়ির বড়রা সবাই, আর এক পাশে ইসি, মঈন, ইরফান, প্রণমী, শুদ্ধ এবং তাদের মধ্যমণি ইচ্ছে খুশি। ওদের মধ্যে প্ল্যান চলছিল একটা রিইউনিয়নের। নিজেরা পরিকল্পনা করে সেহা, উজ্জ্বল আর ইনু প্রীতমকে কল করবে। রাত তখন 9:30। মঈন ডিউটি থেকে ফিরে খেয়ে দেই মেয়েদের নিয়ে বসেছে আদর করতে। শুদ্ধ ইচ্ছে খুশি বলতে পাগল। এ বাড়িতে মিঠি, ইকরি মিকরি আর ইচ্ছে খুশি শুদ্ধের কাছে ভীষণ আদরের। ও খুব যত্ন নেয় প্রত্যেককে। দিনে বেশ কয়েকবার ইশারা আন্টির ঘরে ছুটে যায় ইচ্ছে খুশির কান্না পেলে। ইশারা ফুপিকে ভীষণ তাড়া লাগিয়ে বলে, ওদের কোলে নাও না ফুপি, তুমি পারবে না, আমি নেই তবে, কিন্তু আমি একজনকে নিব। দুহাতের দুই তর্জনী দুই বোনের আঙ্গুলের ভাঁজে রেখে শুদ্ধ খেলছিল। মঈন দীর্ঘ সময় ছেলেটাকে লক্ষ্য করে হঠাৎ দুষ্টুমির ছলে বলে উঠল, বোনরা তো কিছুদিন পরে চলে যাবে ওদের বাড়িতে, তখন শুদ্ধ কি করবে? শুদ্ধ শুনেছে এই কথাটা বেশ কিছুদিন ধরে। তার বেশ মন খারাপ হয়। প্রতিবারের ন্যায় বলে, দুজনকেই নিয়ে যাবে ফুপা, একজনকে রেখে যাও। ইসি মঈন হেসে ওঠে, হাসে প্রণমীও। ইরফান ছেলেটার ঘাড় চেপে ধরে নিজের কোলে তুলে নিয়ে গাল টেনে বলে, ইস শখ কত, ওরা কেন তোর জন্য তাদের বাচ্চা রেখে যাবে? তাদের কষ্ট হবে না? যা তোর মাকে গিয়ে বল। ইরফানকে কখনো খালু কখনো চাচু ডাকছে শুদ্ধ ইদানিং। এবার ডাকলো চাচু, অবাকের সুরে আওড়ালো, মাম্মাকে কি বলবো চাচু? মাম্মাকে বলবে এমন দুটো বোন এনে দিতে। মাম্মা কিভাবে আনবে? তা তো জানি না, তুই বলে দেখ। মুখে হাত চেপে বসে আছে ইসি। বইন মিটিমিটি হাসছে। প্রণমী তাজ্জব হয়ে ইরফানের হাত খামচে ধরে বলে, এসব কে শেখাচ্ছেন? হাই তোলার ভান করে ইরফান জবাব দিল, খুব ভালো একটা বিষয় শেখাচ্ছি। এভাবে অন্যের জিনিস চাইতে নেই বেটা। কিছু পছন্দ হলে মাম্মার কাছে গিয়ে বলবে, মাম্মা এনে দেবে। অন্যের কাছ থেকে চেয়ে নেবে কেন? যাও গিয়ে বলে এসো। শুদ্ধ দ্বিধান্বিত ছিল মিনিট দুয়েক। পরপর কি মনে করে ছেলেটা ছুট লাগাই ঘরে। চাচুর কথাটা মাথায় ঢুকে গিয়েছে খুব ভালো করে। প্রেরণা ইহানের পাঞ্জাবি ইস্ত্রি করছিল। ইহান পাশেই বসে কিছু কাগজ দেখছে। এর মাঝে শুদ্ধ ছুটে এসে মাকে ধরে শক্ত করে হাসে প্রেরণা। কাজ ফেলে ছেলের মাথায় হাত রেখে বলে, কি হয়েছে আমার ছেলেটার? মাম্মা আমাকে বোন এনে দিবে ইচ্ছে খুশির মতো। ইহান তখনও খেয়াল করে ওঠেনি অভ্যেস হয়ে গিয়েছে শুদ্ধের প্রতিটি আবদারে হ্যাঁ বলার। সেই অভ্যেস থেকে তৎক্ষণাৎ মাথা নেড়ে আনমনে ইহান বলল, হ্যাঁ দেবো কালি। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা। হঠাৎ থামল ইহানও। হুঁশ ফিরতেই শুদ্ধের দিকে চেয়ে রইল অবাক চোখে। শুদ্ধ খুশি হতে পারে না ঠিক। কাল বোন এনে দেবে এই কথাটা কেন জানি তার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ততক্ষণে প্রেরণা ঘুরে ছেলের দুকাত ধরল। সন্দেহের দৃষ্টি মেলে গম্ভীর কণ্ঠে বলল, এসব কথা তোমাকে কে বলতে বলেছে বাবা? শুদ্ধ জবাব দেয় না। ইহান দেখলো প্রেরণা অহেতুক রাগ দেখাচ্ছে। উঠে এসে কোলে তুলল শুদ্ধকে। চুমু খেয়ে বলল, শুদ্ধ যখন আরেকটু বড় হবে, বেশি না, এই আর 10 সেন্টিমিটার হবে, তখন শুদ্ধর জন্য বোন আনা হবে। সে বোন শুদ্ধর কাঁধে চাপবে, ওকে? শুদ্ধ মাথা নাড়ায়। প্রেরণা তখন আবার বলে, কে পাঠিয়েছে তোমায় এই ঘরে? চাচু। হাঁপ ছাড়ে প্রেরণা। মুখটা কঠিন হয়। জানতো সেই কাজটি কার হতে পারে। ইহান হালকা হাসলেও প্রেরণা ক্ষান্ত হয় না। বিড়বিড় করে বলে, আজ ওর একদিন কি আমার একদিন।
বলেই প্রেরণা গট গট করে ঘর থেকে বেরোয়। দূর থেকে ভাবিমণির অগ্নিমূর্তি নজরে পড়তেই মইনের সাথে হাসি থামিয়ে উঠে দাঁড়ায় ইরফান। প্রেরণা পায়ের গতি বাড়ায়। ইরফান ঢোক গেলে প্রেরণা যখন আরো 2 কদম এগোলো তখন ইরফান ছুট লাগায় নিজের ঘরে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। লিভিং রুমে সবাই আড্ডা থামিয়ে ওদের ভাবি দেবরের খুনসুটিতে মত্ত হয়। দরজায় চাপড় মেরে প্রেরণা চেঁচায়, ইরফান বের হও, তোমার সাথে আমার কথা আছে। ওপাশে হাসে ইরফান। হঠাৎ হাসি থামিয়ে বলে, ভাবিমণি, ছেলেকে ঠিকঠাকভাবে ম্যানার্স শেখাতে পারেননি। অন্যের জিনিস দেখলেই চেয়ে বসে। বাচ্চাদের আবদার আপনারা পূরণ করবেন, ঠিক আছে? মন ছোট করবেন না ওর, আর বেশি লোভী বানাবেন না, নয়তো সবার কাছে গিয়ে বলে বেড়াবে আমাকে এই বাবুটা দেবেন। ওর জ্বালায় তো আমরা বাচ্চা নিতে ভয় পাচ্ছি, কিনা আমাদের বাচ্চা নিয়ে টানাটানি শুরু করে দেয়। রাতের ডিনার শেষে শুদ্ধের ঘরে প্রেরণা গিয়েছিল ওর হোমওয়ার্ক চেক করতে। এই কাজটা ইদানিং ইহান করে, কিন্তু প্রেরণা চায় না ছেলের ব্যাপারে সে অলস ও উদাসীন হয়ে পড়ুক। সবটা ছেড়ে দিক ওই মানুষটার কাঁধে। দায়িত্ব যা ছিল সবই তো নিয়েছে ইহান। প্রেরণার মন, শরীর, জীবন সবকিছু নির্ভরশীল হচ্ছে ওই লোকের ওপর। ধীরে ধীরে পুরোটাই। এতটাও আয়েশ চায় না প্রেরণা। ঘরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে শুদ্ধের খেলনা। ওগুলো গুছিয়ে নিয়ে বিছানায় দেখতে পেল স্টিলের বাক্সটা। থমকে দাঁড়িয়ে রইল প্রেরণা। শুদ্ধ এটা করে প্রায়শই। ওয়াশিদ শরীফের জিনিসপত্র বের করে এভাবে মাঝে মাঝে দেখে। হাঁপ ছেড়ে প্রেরণা এগিয়ে যায়, বলে, এই ভারী বক্সটাকে তুমি একা বের করবে না বাবা, যখন দেখতে মন চাইবে আমাকে ডাকবে।